এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আজ যদি আমার আরিয়ানের সাথে এত কিছু না হতো, তাহলে আমার ছেলেটাও এতদিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে থাকতো। পড়াশোনা শেষ করে দেশের একজন নামকরা ইঞ্জিনিয়ার হতো আমার ছেলে। কিন্তু কি থেকে সব কি হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। আদৌ আমার ছেলেটা আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হবে কি না কে জানে। কান্নায় কণ্ঠ রোধ হয়ে গেল মিসেস শায়লার। রিদিতার চোখেও অশ্রুকণা এসে ভিড় করলো। সে উঠে গিয়ে মিসেস শায়লাকে জড়িয়ে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে মামুনি। ও সুস্থ হয়ে ঠিকই একদিন ইঞ্জিনিয়ার হতে পারবে, দেখে নিও। তাছাড়া ওর গানের গলা অসাধারণ। তোমার মনে নেই ও কত সুন্দর গান গেয়ে শোনাতো আমাদের? ও সুস্থ হলে ওর সেই প্রতিভাকে আবার জাগিয়ে তুলবো আমি। দেশের একজন নামকরা সিঙ্গার করে তুলবো ওকে আমি। দেখে নিও তুমি মামুনি, কথা দিচ্ছি তোমাকে। এখনও কিছু শেষ হয়ে যায়নি, সব আগের মতো ঠিক হয়ে যাবে দেখো। আর যারা ওর এই অবস্থার জন্য দায়ী, ওদের কাউকেই আমি ছাড়বো না। এসব করার কথা আর দ্বিতীয়বার ভেবো না রুচিতা। এসব চিন্তাভাবনা এখানেই সমাপ্ত করে দাও। ডক্টর রেজা চৌধুরীর কথায় হকচকিয়ে গেলেন রিদিতা। বেশ অবাক হয়ে প্রশ্ন করলো, এসব তুমি কি বলছো বাবা? এসব কথা ভাববো না মানে? এসব কথা সমাপ্ত ঠিক করে দেব না মানে? আরিয়ানের সাথে এত বড় জঘন্য অন্যায়টা যারা করেছে তাদেরকে এমনি এমনি ছেড়ে দিব আমি? আমজাদ আঙ্কেলের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে এত সহজে ছেড়ে দিব আমি? আমার আরিয়ানকে যারা জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে তাদের জীবন আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। কাউকে ছাড়বো না আমি। আরিয়ানের জীবনটা যারা ধ্বংস করে দিয়েছে তার চেয়েও 1000 গুণ যন্ত্রণা দিয়ে আমি তাদের জীবন ধ্বংস করে দিব। তোমরা এতগুলো দিন কিভাবে চুপচাপ আছো আমি সেটা ভেবেই প্রচণ্ড অবাক হচ্ছি। প্রচণ্ড রাগান্বিত স্বরে চিৎকার করে কথাগুলো বলল রিদিতা। তার ফর্সা চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। চোখ দুটো থেকে যেন অগ্নির স্ফুলিঙ্গ বের হচ্ছে, যেন এই চোখ দিয়ে গোটা পৃথিবী ভস্ম করে দেবে সে। পুরো শরীর উত্তেজনায় থরথর করে কাঁপছে। ডক্টর রেজা চৌধুরী আর মিসেস শায়লা খান শান্তশিষ্ট আর মিষ্টি চেহারা রিদিতার এমন রূপ দেখে প্রচণ্ড অবাক হয়ে গেলেন, যেন অগ্নিকন্যা রূপ ধারণ করেছে সে। আসলে ভালোবাসার মানুষের কষ্ট তাকে এই রূপ ধারণ করতে বাধ্য করেছে। এই মুহূর্তে রিদিতার মনে কি ঝড় চলছে সেটা মিসেস শায়লা খুব ভালো মতোই অনুভব করতে পারলেন। ডক্টর রেজা চৌধুরী এগিয়ে গিয়ে রিদিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বললেন, আমি তোমার কষ্ট অনুভব করতে পারছি মামনি। প্রিয় মানুষের কষ্টে আমরা আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, এটা স্বাভাবিক। কিন্তু একটা বিষয়েই ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আরিয়ানের সুস্থতা। তাকে তার অতীত জীবন থেকে সম্পূর্ণ বের করে এনে নতুন একটা জীবন দিতে হবে। কিন্তু এখন যদি তুমি আবার তার অতীতটাকে টেনে আনো, তাহলে সে হয়তো আবার সেই অন্ধকারের অতীতের তলিয়ে যাবে। আরিয়ানের জীবন থেকে তার অতীতটাকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে। আর এর জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে তোমাকে। আর আমার মামুনির উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার বিশ্বাস তুমি আরিয়ানকে ঠিকই সুস্থ করে তুলতে পারবে। যদিও ট্রিটমেন্টের দায়িত্ব তোমার উপর দিতে পারছি না, তবে জ্ঞান ফেরার পরে তাকে সম্পূর্ণ মেন্টালি সাপোর্ট আর সেবার জন্য তোমাকে একান্ত প্রয়োজন। তাই তোমার পুরো ফোকাস এখন আরিয়ানের উপর হওয়া উচিত। আরিয়ানের অতীতের কোনো কিছুর সঙ্গেই তোমার জড়িয়ে গেলে চলবে না। তোমাকে সবচেয়ে বেশি শক্ত থাকতে হবে। শ্রেয়সী মনোযোগ সহকারে তার বাবার কথাগুলো শুনছিল। বাবার দিকে পলকের দৃষ্টিতে তাকিয়ে থেকে আহত স্বরে বলল, তাই বলে আমি এই জঘন্য অমানুষগুলোকে ছেড়ে দেব বাবা? ওদের কি কোনো শাস্তি হবে না? দেখো মামনি, শাস্তি দেওয়ার হলে আমরা আরও অনেক আগেই দিতে পারতাম, কিন্তু তাদের প্রভাব ও প্রতিপত্তির জন্য এবং আরিয়ানের কথা চিন্তা করে আমরা কোনো স্টেপ নিতে পারিনি। এমন নয় যে মিসেস শায়লা খানের ক্ষমতার কোনো কম ছিল, তার যথেষ্ট ক্ষমতা ছিল এবং এখনও আছে। কিন্তু ডার্টি পলিটিক্স বলে একটা জিনিস আছে, ওদের বাবারা সেটার সাথে প্রতভাবে জড়িয়েছিল এবং এখনও আছে, যার জন্য আমরা তখনও সুবিচার পাইনি আর এখনও সুবিচার পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর তাছাড়া প্রতিমার রাইসা 6 মাস আগেই বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে।
তাদের আর কোনো খোঁজ পর্যন্ত পাওয়া যায়নি। এই মুহূর্তে তাদেরকে খুঁজে শাস্তি দেওয়ার চাইতে আরিয়ানকে সুস্থ করে তোলাটা তোমার জন্য বেশি জরুরি। রিদিতার মন তবুও যেন মানছে না। আরিয়ানের কষ্টে তার বুকটা জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে। সেটা বুঝতে পেরে ডক্টর রেজা চৌধুরী মোলায়েম কণ্ঠে বললেন, সবাই তাদের কাজের প্রতিদান এই পৃথিবীতে কোনো না কোনোভাবে পেয়ে যায়। সবাই তাদের পাপের শাস্তি অনেকটা দুনিয়াতেই ভোগ করে যায়, সেই সাথে পরকালের শাস্তি তো আছেই। আরিয়ানের সাথে যারা অন্যায় করেছে তারাও তাদের পাপের শাস্তি পাবে। তুমি শুধু অপেক্ষা করো মামুনি। রিদিতা বাবার দিকে তাকিয়ে চোখের পানি মুছল, দৃঢ় কণ্ঠে বলল, যদি এদের কাউকে আমি কখনো সামনে পাই, তখন কিন্তু আমি এদের কাউকে ছেড়ে দেব না বাবা। তখন আমি কারো কথা শুনবো না। এদের প্রাপ্য শাস্তি তখন আমি দিয়েই ছাড়বো। শেষোক্ত কথাটা অসম্ভব জোর দিয়ে বলল রিদিতা। দাঁতে দাঁত চেপে গেল তার, চোখ দিয়ে যেন আগুন ঝরতে লাগলো, মুখটা কঠিন হয়ে গেল। সেটা দেখে ডক্টর রেজা চৌধুরী হেসে বললেন, ঠিক আছে মামুনি। মিসেস শাইলা রিদিতার কথা শুনে খুব খুশি হলেন। একটা অমায়িক তৃপ্তির হাসি হাসলেন তিনি। মনে মনে প্রচণ্ড মানসিক শান্তি অনুভব করলেন। এতদিনে ভরসা করার মতো কাউকে আল্লাহ তার আর তার ছেলের জীবনে পাঠালেন, যাকে চোখ বন্ধ করে তিনি বিশ্বাস করতে পারেন। এখন রিদিতার কাছে আরিয়ানকে রেখে তিনি মারা গেলেও তার কোনো আফসোস থাকবে না। আল্লাহ তাআলার কাছে তিনি মনে মনে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন। এসব আমি কি শুনছি মাম্মা? রিদিতা বিডিতে গেল কবে? আর তুমি নাকি ওকে নিয়ে গেছো? হোয়াটস রং উইথ ইউ মাম্মা? তুমি জানো না রিদিতাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না? ওকে আমার চোখের সামনে না দেখলে খুব কষ্ট হয় আমার। আবার তুমি বলছো ওখানে আরিয়ান নামের একটা ছেলের জন্য রিদিতা পাগল হয়ে গেছে। লিসেন মাম্মা, রিদিতাকে কোনো কিছুর বিনিময়ে আমি হারাতে পারবো না, আর না আমি ওকে অন্য কারোর হতে দেখতে পারবো। ও আমার, শুধুই আমার। ফোনের ওপাশ থেকে বেশ উত্তেজিত কণ্ঠে কথাগুলো বলল আদনান শাহরিয়ার। আদনান রিদিতার খালাতো ভাই, মিসেস আনিকা রায়হানের একমাত্র ছেলে। ছোটবেলা থেকে রিদিতাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তার ভালোবাসা শুধুমাত্র একতরফা। রিদিতা তাকে কোনোদিন নিজের খালাতো ভাই ছাড়া অন্য কোনো দৃষ্টিতে দেখেনি, আর আদনানও কোনোদিন নিজের মনের কথা রিদিতাকে বলতে পারেনি। মিসেস আনিকা রায়হান নিজেকে শান্ত করে স্বাভাবিক কণ্ঠে বললেন, আরে আদনান, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? আরিয়ান ছেলেটা খুব অসুস্থ, আর রিদিতা ছোটবেলার বন্ধু, সেই জন্য ও এত অস্থির হয়ে গেছে। এটাকে তুমি ভালোবাসা বলছো কোন হিসাবে? মাম্মা তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। রিদিতাকে আমি ছোটবেলা থেকে চিনি। ছোটবেলার প্রতিটা মুহূর্ত আমি ওর সাথে কাটিয়েছি। আমার থেকে ভালো ওকে আর কেউ জানে না। ছোটবেলা থেকে দেখেছি আরিয়ানের জন্য ওর কতটা আবেগ আর ভালোবাসা। এত লং ডিস্টেন্স আর যোগাযোগ বিহীনতায় ও যে এত ভালোবাসা যায়, সেটা হৃদিতাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। ও আরিয়ানকে অসম্ভব ভালোবাসে, আর এই জন্যই ও এতটা ব্যাকুল হয়ে দেশে ফিরে গেছে। তোমার ওকে আমাকে না জানিয়ে বিডিতে নিয়ে যাওয়া একদম উচিত হয়নি মাম্মা। শেষের কথাটা আদনান খুব করুণ স্বরে বলল। তার কণ্ঠা রিদিতাকে হারানোর উৎকণ্ঠা। রিদিতা তাকে ভালোবাসুক বা না বাসুক, সে তাকে অসম্ভব ভালোবাসে। ছোটবেলা থেকে রিদিতার মনে আরিয়ানের একচেটিয়া রাজত্ব চলে এসেছে। আদনান কখনো জোর করে তার ভালোবাসার ভাগ করতে চায়নি, শুধু অপেক্ষা করেছে কোনো এক সময় রিদিতার মনে আদনানের জন্য ভালোবাসা তৈরি হবে। কিন্তু সেই সময় কখনোই আসেনি, আর আসবে কিনা সেটা সম্পর্কেও সে যথেষ্ট সন্দিহান। আর এখন যেহেতু রিদিতা আরিয়ানের কাছে চলে গেছে, এই জন্য তার হারানোর উৎকণ্ঠা অনেক গুণ বেড়ে গেছে। আদনান, আমার কথাটা শোনো। আর কোনো কথা আমি শুনতে চাই না মাম্মা। আমি নেক্সট উইকেই বিডিতে যাচ্ছি রিদিতাকে আবার ফিরিয়ে আনতে। আদনান। আর কিছু বলার আগেই ওপাশ থেকে ফোনটা কট করে কেটে গেল। মিসেস আনিকা রায়হান একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এই ছেলেকে তিনি কি করে বোঝাবেন যে রিদিতা তাকে না, আরিয়ানকে ভালোবাসেন? সেই ছোট্টবেলা থেকে ভালোবাসে, কিন্তু তার ছেলেটাও যে রিদিতাকে পাগলের মতো ভালোবাসে, এর কোন দোটানায় তিনি পড়লেন নিজেও ভাবতে পারছেন না। এদিকে পুরোদমে আরিয়ানের ট্রিটমেন্ট চলছে। ডক্টর রেজা চৌধুরী অন্যান্য ডক্টরদের সাথে পরামর্শ করে দিনরাত এক করে আরিয়ানের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে রিদিতা সারা দিন রাত এক করে আরিয়ানের সেবা করে। ডাক্তাররাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শে তার মতামত নেয়। মিসেস শাইলা বিজনেস সামলানোর পাশাপাশি আরিয়ানের খেয়াল রাখেন। ডক্টর রেজা চৌধুরীও তাকে যথাসম্ভব সাহায্য করেছেন। সারাদিন রিদিতার কেটে যায় আরিয়ানের চিকিৎসার তত্ত্বাবধান আর সেবা করতে করতে। এতে রিদিতা ক্লান্ত হয় ঠিকই, কিন্তু তার প্রচণ্ড মন খারাপ হয় আরিয়ানের জন্য। কখন তার আরিয়ান তাকে চোখ মেরে দেখবে,
কখন তাকে একবার পরম আবেগে হৃদি বলে ডাক দেবে। সেই মুহূর্তটার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আরিয়ানের রুমের সোফায় বসে হৃদিতা তার আর আরিয়ানের ছোটবেলার অ্যালবামের ছবিগুলো দেখছে। কি সুন্দর সোনালী মুহূর্ত ছিল সেই দিনগুলো। আবার একবার যদি সেই সুন্দর অতীত ফিরে পাওয়া যেত। সে আর আরিয়ান ছোটবেলায় কত কিউট আর সুন্দর ছিল, এখনও যথেষ্ট সুন্দর আছে, কিন্তু ছোটবেলার ছবিগুলোতে একটা আলাদা মায়া কাজ করে যেন। তাদের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি মিসেস শায়লা আর আমজাদ কবির তুলে রেখেছিলেন। আজ সেগুলো যেন জীবন্ত হয়ে চোখে ধরা দিচ্ছে। আরিয়ানের মালা গেঁথে দেওয়ার ছবি, হৃদিতা ছুটে বেড়ানোর ছবি, মিসেস শায়লার তারার আরিয়ানকে খাইয়ে দেওয়ার ছবি, হৃদিতা আরিয়ানের গাল টেনে ধরেছে সেই ছবি, হৃদিতা পুতুল নিয়ে খেলা করছে তার ছবি, আরিয়ান গান গাইছে ছোট গিটার নিয়ে সেই ছবি, তার আর আরিয়ানের রং দিয়ে মাখামাখি হয়ে পেন্টিং করার ছবি, আরও অসংখ্য মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে রাখা অ্যালবামের পাতাগুলোতে। হৃদিতার পুরনো দিনের ক্যামেরাগুলোকে প্রচণ্ড কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে করছে। সেই পুরনো ক্যামেরাগুলোতে তাদের সোনালী অতীতের ছবিগুলো কি সুন্দর করে বাঁধাই করা। হৃদিতা ছবিগুলো দেখছে আর মিষ্টি করে হাসছে। এই কয়েকদিন ধরে তার মুখে কোনো হাসির রেখা ছিল না, বিষণ্ণতা আর উদাসীনতায় ভরে গিয়েছিল পুরো মুখ। আজ এতদিন পর তার মুখে আবার হাসি ফুটে উঠল। মিসেস শায়লা যে অনেকক্ষণ ধরে তার পেছনে দাঁড়িয়ে সবটা দেখছেন সেটা সে খেয়ালই করেনি। তার মুখেও প্রাপ্তির হাসি। ভাগ্যিস তখন ঝগড়াঝাটির মধ্যেও তিনি আর আমজাদ কবির ছবিগুলো বাঁধাই করে রেখেছিলেন, না হলে এই সুন্দর মুহূর্তটা তারা হয়তো কখনো পেত না। তখনই পেছন থেকে অনেকগুলো মানুষের আওয়াজ শুনে হৃদিতা আর মিসেস শায়লা খান চমকে পেছনে তাকালো। দেখলো শান্ত, ঈশিতার, রেহান, শ্রাবণী, তন্ময়, মাহিম আর শাকিল এসেছে। এরাই হলো আরিয়ানের দুঃসময়ের বন্ধু। আরিয়ানের এত বড় ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই কয়জনই তার দুঃসময়ে সবসময় পাশে থেকেছে। কথায় বলে, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হাই হাই কেউ কারো নয়। কথাটা একেবারে সত্যি। দুঃসময়ে প্রকৃত বন্ধু চেনা যায়। প্রত্যেকের হাতে প্রচুর ফল মূল, মিষ্টি আর অনেক ধরনের খাবার দাবার। ওরা যখনই আসে তখনই অনেক কিছু নিয়ে আসে। মিসেস শায়লা তাদের অনেকবার মানা করেছিল, কিন্তু তারা তো শোনবার পাত্রপাত্রী নয়। তাদের একটা কথা, বন্ধুকে ভালো করার জন্য তারা কিছুই করতে পারছে না, অন্তত এইটুকু তাদেরকে করতে দেওয়া হোক। মিসেস শায়লা কিছুই বলতে পারেন না, শুধু নীরব হয়ে গোপনে শাড়ির আঁচলে চোখ মোছেন। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই মুখে মুখে শুধু বলার জন্য ভালো থাকা বললেও আসলে তারা কেউই ভালো নেই। এই বাড়িতে এলেই আরিয়ানের অবস্থা দেখে ভেতরে ভেতরে তারা গুমড়ে মরে যায়। তার সৌজন্যতার খাতিরে এই কথাগুলো বলতে হয়। মিসেস শায়লা চৌধুরী তাদের হাত থেকে কাজের লোকদের ডেকে জিনিসগুলো নিতে বললেন। এরপর তারা ভেতরে ঢুকতেই আরিয়ানের রুমে একটা সুদর্শনা নারীকে দেখে থমকে গেল। তার রূপের উজ্জ্বলতা এই কয়দিনে ম্লান হয়ে গেছে, কিন্তু তাও যেন তার সৌন্দর্য ঠিকরে বেরিয়ে আসতে চাচ্ছে। উস্কো খুস্কো চুল আর মলিন মুখ থেকেও যেন এক অসম্ভব সুন্দর মায়া বেরিয়ে আসছে। প্রত্যেকে অবাক হয়ে গেল সামনে থাকা মেয়েটিকে দেখে। সবাই হৃদিতার সামনে নীরবে গিয়ে দাঁড়ালো, অথচ হৃদিতা তখনও সেই অ্যালবামেই মগ্ন। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পরে ঈশিতা অবাক হয়ে হৃদিতার উদ্দেশ্যে বলল, আপনি কে জানতে পারি কি? হৃদিতা অবাক হয়ে তাকাতেই মিসেস শায়লা এগিয়ে এসে হৃদিতাকে ধরে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন। ও হলো আমার মেয়ে, আমার কলিজার টুকরা একমাত্র মেয়ে, হুমায়রা চৌধুরী হৃদিতা। কিন্তু আমাদের জানা মতে আরিয়ানার তো কোনো বোন ছিল না আন্টি। ঈশিতা উৎসুক কণ্ঠে কথাটা বলল। ও আরিয়ানের আপন বোন নয়, কিন্তু আরিয়ানের খুব কাছের কেউ একজন ছিল। সবাই কনফিউজড হয়ে গেল মিসেস শায়লার কথায়। আপন বোন নয়, আবার আরিয়ানের খুব কাছের কেউ একজন। কেউ কিছু বুঝতে পারছে না। মিসেস শায়লা সেটা বুঝতে পেরে বললেন, ও হলো আরিয়ানের ছোট্টবেলার খেলার সাথী। আরিয়ান ওকে রীতি বলে ডাকত। তোমাদের রেজা আঙ্কেলের একমাত্র মেয়ে হৃদিতা, ওর সাথেই আরিয়ানের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে একটা ফ্রড প্রতারক মেয়ে এসে হৃদিতার নাম নিয়ে আরিয়ান আর আমাদেরকে চরমভাবে ঠকালো। সবাই এখন আসল কাহিনী বুঝতে পারল। শ্রাবণী আর ঈশিতা হৃদিতার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলতে লাগলো, বুঝতে পেরেছি, তুমি হলে আরিয়ানের ছোটবেলায় হারিয়ে ফেলা সেই প্রিয়তমা হৃদি, যার কথা আমাদেরকে ওই ফ্রড মেয়েটার সাথে বিয়ে দেওয়ার আগে বলেছিল। জানো, ও তোমার অনেক কথা আমাদেরকে বলেছে। ওর কথাবার্তা, আচার আচরণে
অনেক ভালো করেই বোঝা যেত ও তোমাকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু যখন আমরা জিজ্ঞেস করতাম ও তোমাকে ভালোবাসে কি না, তখন ও কখনো স্বীকার করতো না। হয়তো আঙ্কেল আন্টির মতে ভালোবেসে বিয়ে করে কাছের মানুষগুলো হারিয়ে ফেলার ভয়ে। তুমি যদি আরেকটু আগে আসতে তাহলে আরিয়ান এতটা অসহায় হয়ে পড়তো না। কিছু বিশ্বাসরূপী অমানুষ ওর জীবনটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। আল্লাহ ওদেরকে কোনোদিন মাফ করবেন না। দেখো, রিদিতা শ্রাবণী আর ঈশিতাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শ্রাবণী আর ঈশিতা ওকে সান্ত্বনা দিতে লাগলো। সান্ত্বনা এগিয়ে এসে রিদিতাকে উদ্দেশ্য করে বলল, কেঁদো না বোন, ও একদিন ঠিক ভালো হয়ে উঠবে। তুমি এসে গেছো না, আর এখন আমাদের কোনো ভয় নেই। আমরা আছি তোমার পাশে সবসময়। তোমার আর আরিয়ানের পাশে আমরা সবসময় আছি। রিদিতা অশ্রু মাখা চোখে ওদের দিকে হাসি মুখে তাকালো। ওর মনে প্রচণ্ড মনোবল ফিরে এলো। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল প্রত্যেকের সাথে। এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হলো। মিসেস শায়লা চোখের পানি মুছে নিলেন। আর তিনি কাঁদবেন না। তার দৃঢ় বিশ্বাস এখন সবকিছু ঠিক হয়ে যাবে। তার ছেলের মুখের দিকে একবার তাকালেন। আর যদি আরিয়ান সুস্থ থাকতো, তাহলে এদের সাথে সেও থাকতো। রাতে হঠাৎ করে কোনো কিছুর আওয়াজে রিদিতার ঘুম ভেঙে গেল। তখন আরিয়ানের বিছানার পাশে ওর হাত ধরে একটা চেয়ারে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে তড়াক করে জেগে উঠে টেবিলের পাশে ল্যাম্পবাতিটা জ্বালিয়ে দিল। দেখতে পেল আরিয়ানের হাত নাড়াচাড়া করছে। মুহূর্তেই ওর হৃৎপিণ্ডটা ধক করে উঠল। এক রোমাঞ্চকর অনুভূতি শরীর বেয়ে গেল। আরিয়ান, আরিয়ান। ওর চিৎকারে নার্সরা তন্দা থেকে জেগে উঠল। মিসেস শায়লা আর ডক্টর রেজা চৌধুরী পাশের রুম থেকে ছুটে এলেন। রিদিতার চোখ আনন্দ শ্রুতে পরিপূর্ণ হয়ে উঠল। আরিয়ানের জ্ঞান ফিরে এসছে মামুনি। ও রেসপন্স করছে। রিদিতার কণ্ঠে আনন্দের ধ্বনি। মিসেস শায়লা আর ডক্টর রেজা চৌধুরী আবেগাপ্লুত হয়ে গেলেন। আরিয়ান বাবা, চোখ খোল বাবা। সবেমাত্র আরিয়ানের জ্ঞান ফিরেছে। এখনই চিকিৎসার চেঁচামেচি করলে ওর শরীর আরও খারাপ হয়ে যাবে। ভাবি আর রিদিতা মামনি, প্লিজ তোমরা কোনো কথা বলো না। ডক্টর রেজা চৌধুরী কথাগুলো বললেন। আর নার্সকে বললেন একটা ইঞ্জেকশন নিয়ে আসতে। নার্স ইঞ্জেকশন নিয়ে আসার পর রেজা চৌধুরী আরিয়ানকে সেটা পুশ করে দিলেন। ওকে একটা মেডিসিন পুশ করে দিলাম। এটা দেওয়ার পর ওর দুর্বলতা অনেকটা কমে যাবে। কিছুক্ষণ পর আরিয়ান চোখ মেলে তাকালো। রিদিতা যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। ও চোখ থেকে অগণিত অশ্রু ঝরে পড়তে লাগলো। আনন্দ অশ্রু। আরিয়ানের হাত ধরে রেখে ওকে মৃদু কণ্ঠে ডাকতে লাগলো। আরিয়ান, এই আরিয়ান। তার কণ্ঠে যেন বহুকালের ব্যাকুলতা আর বিচ্ছেদের যন্ত্রণা লুকিয়ে আছে। আরিয়ান চোখ মেলে তাকিয়ে সবাইকে দেখছে, কিন্তু কোনো কথাই বলছে না। বাবা, আরিয়ান কথা কেন বলছে না? আরিয়ান প্লিজ আমার সাথে কথা বলো। ও সেই 6 মাস আগে থেকেই কারোর সাথে কথা বলে না মামনি। ওর ফিজিক্যাল ড্যামেজের সাথে সাথে মেন্টালি প্রচুর ইফেক্ট পড়েছে। ওকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে, কিন্তু সেটা প্রচুর সময় আর ধৈর্যের ব্যাপার। হুট করে কোনোভাবে ওকে দিয়ে কথা বলানো যাবে না। যত সময় আর ধৈর্যই লাগুক না কেন বাবা, আমি ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবই। দরকার হলে সারা জীবন কাটিয়ে দিব আমি, কিন্তু তাও ওকে আমাকে চিনতেই হবে, আর আমাকে ওর মুখ দিয়ে হৃদি বলে ডাকতেই হবে। মিসেস শায়লা রিদিতার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার ছেলেকে একমাত্র যদি কেউ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে, সেটা একমাত্র রিদিতা। শ্রেয়সী পরম মায়াভরা চোখে আরিয়ানের দিকে তাকিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর দুটো হাত শক্ত করে চেপে ধরে রাখলো নিজের হাতের মুঠোয়। আর আরিয়ান অপলক দৃষ্টিতে নিরন্তর তাকিয়ে থাকলো রিদিতার মায়াভরা আর অশ্রুজমা চোখ দুটির পানে। আরিয়ানের মন অজান্তেই হঠাৎ ব্যাকুল হয়ে উঠল। চোখ দুটো রক্তলাল হয়ে নিষ্পলকভাবে রিদিতার দিকে আবদ্ধ হয়ে উঠল। তার হৃদস্পন্দন বেড়ে যেতে থাকলো। শরীর মনে অস্বাভাবিক কাঁপুনি আসতে লাগলো। প্রতিক্রিয়াহীন দেহ মনে হঠাৎ এমন পরিবর্তন দেখে আরিয়ানের অবচেতন মন হঠাৎ করে সজাগ হয়ে উঠল। এমন পরিবর্তন সবার চোখে না পড়লেও রিদিতার সজাগ চোখ জোড়ায় ঠিকই ধরা পড়ল। তার মুখে বিজয়ের চওড়া হাসি ফুটে উঠল। আরিয়ান অপলক চোখে সেই হাসির দিকে তাকিয়ে রইল, যেন অনন্তকাল দেখলেও সেই দেখার শেষ হবে না। আচ্ছা, এই হাসি কি সে আগে কোথাও দেখেছে? অসুস্থ মস্তিষ্ক হুট করে কিছু মনে করতে পারল না। বারে বসে একের পর এক মদের বোতল শেষ করে যাচ্ছে আদনান। ইতিমধ্যেই বারের প্রায় অর্ধেকের মতো মদের বোতল সে শেষ করে ফেলেছে। তার বাংলাদেশি বন্ধু ওয়াসিফ তাকে বারবার মানা করছে
এত মদ না খেতে, কিন্তু আদনান তার কোনো কথা তো শুনছেই না, উল্টো বারবার তাকে ঝাড়ি দিচ্ছে। আদনান, আমার কথাটা শোন, এত মদ খাস না। এমনিতেই অনেক মদ খেয়ে ফেলেছিস, এরপর আর তুই নিজেকে সামলাতে পারবি না। আদনানের চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে, চোখ দুটো অসম্ভব পরিমাণে জ্বলছে, চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না। তাও কোনো রকম চোখ পিটপিট করে তাকাতে লাগলো সামনে থাকা বন্ধু ওয়াসিফের দিকে। হাতে থাকা হুইস্কির গ্লাসটাতে আরেকবার চুমুক দিয়ে ভাঙা মাতাল কণ্ঠে বলল, কি করে আমি নিজেকে সামলাবো বল? আমার সুইট হার্ট, আমার জান পাখি আমাকে ছেড়ে অন্য একজনের কাছে চলে গেছে। সে আমাকে কখনো ভালোবাসেনি, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি নিজের জীবন দিয়েও দিতে পারি। নিজের জীবনে দিলে তুই ওকে পেলে কি করে? ও যদি আমার না হয় তাহলে আমি ওকে অন্য কারোর হতে দেব না। দরকার হলে ওকে নিয়ে একসাথে মরব। জীবনে একসাথে না হতে পারি, কিন্তু মরণে তো একসাথে হতে পারবো। দেখ আদনান, এবার তুই কিন্তু বেশি করছিস। আদনান ওয়াসিফের কোনো কথা না শুনে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওয়াসিফ শান্ত চোখে ওকে কয়েক পলক দেখে অন্য একটা টেবিলে গিয়ে বসে পড়ল। ওর মতো পাগলাটে স্বভাবের মানুষকে এখন বোঝালেও ওর মাথায় এখন কিছুই ঢুকবে না। এর চেয়ে বরং মাথাটা ঠান্ডা হোক, স্বাভাবিক হোক, তখন বুঝিয়ে বলা যাবে। এদিকে একটা বিদেশি ওভার স্মার্ট আর শর্ট ড্রেস পরা এক মেয়ে এসে আদনানকে বিরক্ত করতে লাগলো ডান্স করার জন্য। আদনান প্রথমবার না করলেও সে গায়ে পড়ে এসে ডান্স করতে চাইলো। আদনান প্রচণ্ড বিরক্ত হয়ে এক ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দিল। বাড়ির প্রত্যেকে থমকে গেল। মেয়েটি রেগে ফুসফুস করতে করতে উঠে চলে গেল। আদনান সেদিকে পাত্তা না দিয়ে আবার ড্রিঙ্কস করতে লাগলো। এদিকে আদনান হুইস্কির সবগুলো বোতল পুরো শেষ করে ফেলেছে, তাও যেন ওর নেশা হচ্ছে না। বাড়ির ম্যানেজারকে ডেকে এনে আরও হুইস্কির বোতল চাইলো, কিন্তু ম্যানেজার বলল যে তাদের স্টকে আর কোনো হুইস্কির বোতল নেই। আর এদিকে রাতও প্রায় শেষের দিকে, নাইট ক্লাব বন্ধ হয়ে যাবে। তাই ম্যানেজার ওকে চলে যেতে বললেও ও ম্যানেজারের ওপর হামলা করে বসলো। পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে যেতে দেখে ওয়াসিফ কোনো রকমে ব্যাপারটা সামলে ওকে টেনে ধরে বাইরে নিয়ে আসলো। গাড়ির ফ্রন্ট সিটে সিট বেল্ট লাগিয়ে ওকে বসিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলো সে। এত বড় সাহস ওই ব্যাটার আমাকে হুইস্কির বোতল দিতে মানা করে। ও জানে আমি কে? টরন্টো শহরের টপ বিজনেসম্যান রায়হান শাহরিয়ারের একমাত্র ছেলে আদনান শাহরিয়ার। এক তুড়িতে ওর আর ওর বারের 12টা বাজিয়ে দিতে পারি আমি। বলে নিজের হাতে কয়েকবার তুড়ি বাজালো সে। অন্যদিকে ওয়াসিক গাড়ি ড্রাইভ করতে করতে একটা দীর্ঘশ্বাস নিল। ছোটবেলা থেকে দেখে আসছে আদনান হৃদিতাকে পাগলের মতো ভালোবাসে। এমন কোনো দিন, এমন কোনো মুহূর্ত নেই যে সে হৃদিতার কথা ওয়াসিককে বলেনি। ওয়াসিক ভেবেছিল হয়তো হৃদিতা আদনানকে ভালোবাসে, কিন্তু এখন যখন জানতে পারল হৃদিতা অন্য কাউকে ভালোবাসে, তার জন্য বিদিতে গেছে আর আদনান ওকে পাওয়ার জন্য পাগলের মতো ব্যবহার করছে, তখন ওর চিন্তা বেড়েই চলেছে। এর পরিণতি যে কী হবে আল্লাহই ভালো জানেন। ওয়াসিক একবার আদনানের মুখের দিকে তাকালো। সে জানে আজ আঙ্কেল আন্টি ওকে প্রচুর বকবে, কিন্তু আদনানের তাতে কোনো কিছুই যায় আসবে না। ছেলেটা গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মুখটা দেখতে অনেক করুণ ও বিষণ্ণ লাগছে। ওয়াসিকের প্রচণ্ড মন খারাপ হতে লাগলো নিজের ঘনিষ্ঠ বন্ধুর এই অবস্থা দেখে। আরেকটা দীর্ঘশ্বাস ছেড়ে সে ড্রাইভ করতে মনোযোগ দিল। খান মেনশনের প্রত্যেকের দু চোখের পাতা এক হয়নি সারা রাত। বিশেষ করে শায়লা খান আর হৃদিতার অবস্থা খুবই কাহিল। সারা রাত জেগে আরিয়ানের দেখাশোনা করতে করতে দুজনকে খুব অসুস্থ দেখাচ্ছে। তাও তাদের চোখে মুখে উপচে পড়া আনন্দ এসে ভিড় করেছে। হৃদিতা যে গতকাল রাত থেকে আরিয়ানের হাত ধরেছে এখনো অবধি ছাড়েনি। আর এদিকে আরিয়ান কোনো কথা না বলে শুধু চুপচাপ শুয়ে আছে। তার কোনো ভাবান্তর নেই, যেন পাথরের মূর্তির মতো শুধু শুয়েই আছে। মিসেস শায়লা আর হৃদিতা যে কতবার তাকে ডেকে চলেছেন তার সেদিকে কোনো খেয়াল নেই। সে যেন চেতনাবিহীন কোনো জড়বস্তু, কিন্তু সে অপলক দৃষ্টিতে হৃদিতার দিকে শুধু তাকিয়ে থাকে। আরিয়ানের সেন্স ফিরে আসাতে হৃদিতার মনে যে আনন্দের জোয়ার এসেছিল সেটা তার নীরবতায় যেন পুনরায় ভাটা পড়েছে। সে বিষণ্ণ আর করুণ দৃষ্টিতে তার বাবার দিকে তাকালো। রেজা চৌধুরী চোখ দিয়ে আশ্বস্ত করলেন যে সব ঠিক হয়ে যাবে। হৃদিতা এক টুকরো আশার আলো নিয়ে বসে থাকলো আরিয়ান কখন তার সাথে কথা বলবে। পরন্ত বিকেল নেমে এসেছে। হৃদিতা তখনও আরিয়ানের রুমের এক করে বসে তার দিকে বিষণ্ণ মুখে তাকিয়ে আছে। চাতক পাখির মতো অপেক্ষা করছে
কখন তার আরিয়ান তার নাম ধরে ডাকবে। কিন্তু সেই অপেক্ষার প্রহর যেন এখনো শেষ হচ্ছে না। মিসেস শাইলা অনেকক্ষণ ধরে ডেকে গেছেন রিদিতাকে খাবার খাওয়ার জন্য, কিন্তু সেও যেন আজ পাথরের মূর্তি হয়ে গেছে। মনে মনে প্রতিজ্ঞা করেছে যতক্ষণ না আরিয়ান তার সাথে কোনো কথা বলবে সেখান থেকে সে উঠবে না। ডক্টর রেজা চৌধুরী আর মিসেস শাইলা জোর করেও তাকে খাওয়াতে পারেননি। আমিও দেখি তুমি তোমার হৃদিকে দেখেও কতক্ষণ না কথা বলে থাকতে পারো। কি করে এতটা কঠিন হৃদয়ের হলে তুমি? তোমার কি আমাদের অতীতের কথাগুলো একটুও মনে পড়ে না? আমার জন্য কি তোমার হৃদয়ে এতটুকু হৃদয় স্পন্দন হয় না? যদি সত্যিই তোমার মনে আমার প্রতি ভালোবাসা থেকে থাকে তাহলে তুমি অবশ্যই কথা বলবে। আমার ডাকে তোমাকে যে সাড়া দিতেই হবে আরিয়ান। মনে মনে কথাগুলো চিন্তা করে বিষণ্ণ মুখে আরিয়ানের দিকে চেয়ে রইল রিদিতা। এদিকে আরিয়ানের অকেজো মস্তিষ্কে কিছু ঘটনা হানা দিচ্ছে। কিছু টুকরো টুকরো স্মৃতি তার হৃদয়ে আর মস্তিষ্কে দোল খেলে যাচ্ছে। সেখান থেকে ভেসে আসছে একটা ছোট্ট মেয়ের হাসির শব্দ, এক মায়াবিনী মেয়ে দৌড়ে ছুটে চলার দৃশ্য, তার নিজের মালা গেঁথে কাউকে পরম মমতায় পরিয়ে দেওয়ার দৃশ্য, কারো পিছনে নিরন্তর ছুটে চলার দৃশ্য, আবার কারো ঝগড়ার শব্দে ভয়ে কুঁকড়ে যাওয়ার দৃশ্য, খুব আপন কোনো মানুষের হাতটা ছেড়ে দেওয়ার দৃশ্য, তার বিদায়ের সময় বুকের ভেতর প্রচণ্ড কষ্ট অনুভব হওয়ার দৃশ্য, তার শূন্যতায় পুনরায় একাকিত্বের সঙ্গী হওয়ার দৃশ্য, আবার ভেসে আসতে শত শত লোকের ধিক্কার দেওয়ার দৃশ্য। আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি বলে চিৎকার করে করে কথা বলার দৃশ্য, খুব আপন কোনো মানুষের মৃত্যুর দৃশ্য, তার শোকে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার দৃশ্য, এরপর কিছু মানুষরূপী জানোয়ারের চরম নির্যাতনের দৃশ্য। শেষের দৃশ্যগুলো তার মন ও মস্তিষ্কে এতটাই প্রভাব ফেলেছে যে আরিয়ান প্রচণ্ড জোরে কেঁপে কেঁপে উঠছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না। শব্দগুলো আর কথাগুলো যেন গলায় আটকে গেছে, কেউ যেন তার গলা চেপে ধরেছে এমন অনুভূতি হচ্ছে। ওদিকে রীতিতে অপেক্ষা করতে করতে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। আরিয়ান দেখতে পাচ্ছে তার সামনে এক অপরূপ সুন্দরী মেয়ে শুয়ে আছে। তাকে দেখে বুকের ভেতরটা হাহাকার করে উঠল যেন। একটা অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি তার পুরো দেহ জুড়ে বয়ে গেল। হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হলো। হৃদয় এতটাই হালকা অনুভূত হলো যে যেন শত বছরের এক তীব্র শূন্যতা আর একাকিত্বের অবসান ঘটল তার। আরিয়ানের মস্তিষ্ক একটু একটু করে যেন সাড়া দিতে লাগলো। সামনে থাকা মেয়েটিকে দেখে তার এতদিন ধরে শক্ত হয়ে থাকা হৃদয় যেন ধীরে ধীরে গলতে শুরু করলো। এইসব অনুভূতি তাকে ঘিরে ধরাই আরিয়ান প্রচণ্ড ছটফট করেছে। মাথায় প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে যেন। হাতে লাগানো স্যালাইনের সুইগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলল সে। হঠাৎ এক তীব্র চিৎকার দিয়ে উঠল। সে চিৎকারে তন্দ্রাচ্ছন্ন হৃদিতার অন্তরাত্মা কেঁপে উঠল যেন। সে তড়াক করে ঘুম থেকে উঠে দ্রুত পায়ে আরিয়ানের কাছে গেল। আরিয়ান, কি হয়েছে তোমার আরিয়ান? তুমি এমন করছো কেন? বাবা জলদি এসো, দেখো দেখো আরিয়ান যেন কেমন কেমন করছে। বাবা, মামুনি। হৃদিতার চিৎকারে মিসেস শাইলা ছুটে এলেন, সেই সাথে ডক্টর রেজা চৌধুরীও। তারা এসে দেখতে পেল আরিয়ান কেমন পাগলের মতো ছটফট করছে। নার্স, দ্রুত ইঞ্জেকশন আনো, কুইক। একজন নার্স দ্রুত একটা ইঞ্জেকশন এনে ডক্টর রেজা চৌধুরীর হাতে দিল। ডক্টর রেজার চৌধুরী সেটা পুশ করতে গিয়ে ব্যর্থ হলেন। আরিয়ান প্রচণ্ড হাইপার হয়ে গেছে। তার মাথায় যখন প্রচণ্ড চাপ সৃষ্টি হয় তখন সে এমন পাগলের মতো করে, তখন ওকে সামনে রাখা অনেক কঠিন হয়ে পড়ে। ডক্টর রেজা চৌধুরী ইঞ্জেকশন দিতে এলে আরিয়ান ছিটকে দূরে সরিয়ে দেয় তাকে। তখন ডক্টর রেজা চৌধুরী দুজন নার্সকে ইশারা করেন আরিয়ানকে ভালো মতো ধরার জন্য। তারা এবং হৃদিতা শক্ত করে ধরার পর অনেক কষ্টে ডক্টর রেজা চৌধুরী আরিয়ানকে ইঞ্জেকশন পুশ করে শান্ত করেন। প্রচণ্ড উত্তেজিত ছেলেটা হঠাৎ করে কেমন শান্ত হয়ে গেল, যেমনটা 7 মাস আগের প্রাণবন্ত আর চঞ্চল ছেলেটা এমন চুপচাপ আর শান্ত হয়ে গিয়েছিল। মিসেস শাইলা কান্না আটকে রাখতে না পেরে মুখে আঁচল গুজে বাইরে চলে গেলেন। হৃদিতা তখনও আরিয়ানের বিছানার কাছে দাঁড়িয়ে তার হাতটা শক্ত করে ধরে আছে। তার চোখ দিয়ে অনবরত পানি আরিয়ানের চোখে মুখে পড়ছে। পরদিন খান মেনশনে কয়েকজন সাইকোলজিস্ট আর কয়েকজন নার্স আরিয়ানের ট্রিটমেন্টের জন্য এসেছে। আরিয়ান নীরব এবং শান্ত ভঙ্গিতে খাটে শুয়ে আছে, আর সাইকোলজিস্ট তাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন। এতে যেন আরিয়ানের কোনো ভ্রুক্ষেপই নেই। পর্যবেক্ষণ শেষে একজন সিনিয়র সাইকোলজিস্ট মিসেস শাইলার উদ্দেশ্যে বললেন, দেখুন মিসেস খান, আপনার ছেলের যা অবস্থা দেখলাম তাতে ওকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করতে হবে। ওকে এভাবে ঘরে রেখে সুস্থ করা যাবে না। আরিয়ান মানসিকভাবেই অসুস্থ নয় মিস্টার শিকদার। অতীতের কিছু বাজে ঘটনার জন্য যখন মস্তিষ্কে চাপ পড়ে
তখন ও এরকম আচরণ করে। ও ফিজিক্যাল অবস্থায়ও অনেক ক্রিটিক্যাল। এই অবস্থায় ওকে মেন্টাল হসপিটালে ট্রিটমেন্টের জন্য পাঠানো ঠিক হবে? রেজা চৌধুরীও একমত পোষণ করে বললেন, আমারও মনে হয় এই অবস্থায় ওকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করা ঠিক হবে না। তবুও ডাক্তারগুলো কেমন যেন জোরাজুরি করতে লাগলো। হৃদিতা এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল, আর সহ্য করতে না পেরে সোজা ডাক্তারের সামনে চলে এসে শক্ত কণ্ঠে বলল, আপনি কোন সাহসে আরিয়ানকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছেন? হ্যাঁ, ওকে কি আপনার পাগল মনে হয়? ও একদমই মানসিকভাবে সুস্থ নয়। একদমই মানসিকভাবে অসুস্থ নয়, সম্পূর্ণ সুস্থ আছে। জাস্ট অতীতের কিছু বিদ্রূপ অভিজ্ঞতার জন্য ওর সাবকনসিয়াস মাইন্ড থেকে ভয়ঙ্কর ঘটনাগুলো যাচ্ছে না। এতে ও মাঝে মধ্যে প্রচণ্ড উত্তেজিত হয়ে যায়, না হলে পুরোটা সময় শান্ত হয়ে পড়ে থাকে। ওকে কি কখনো পাগলের মতো আচরণ করতে দেখেছেন? একটা ছেলেকে মানুষরূপী কিছু অমানুষ ধ্বংস করে দিয়ে গেছে। এখন এই অবস্থার পর আপনারা জোর করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছেন। কেমন মানুষ আপনারা? প্রত্যেকে হৃদিতার কথা শুনে একদম চুপ হয়ে গেল। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা কাজ করতে লাগলো। হৃদিতার চোয়াল শক্ত করে আবার দৃঢ় কণ্ঠে বলল, ওর এই অবস্থা থেকে সুস্থতার জন্য প্রপার মেন্টাল সাপোর্ট প্রয়োজন। ওর কাছের মানুষদের ওকে বেশি করে সঙ্গ দেওয়া প্রয়োজন। ওকে সুস্থ স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য চেষ্টা করা উচিত, আর এতেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কি বাবা, তাই বলেছিলে না তুমি? হৃদিতা রেজা চৌধুরীর দিকে তাকাতেই রেজা চৌধুরী মাথা নামিয়ে সম্মতি জানালেন। এবার আপনারা আসতে পারেন, আপনাদের ওকে নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আছি ওর পাশে। ডাক্তারের উদ্দেশ্য করে হৃদিতা কথাগুলো বলে দাঁত ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে থাকলো। সাইকোলজিস্ট আর নার্সগুলো তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। মিসেস শাইলা অনুতপ্ত হয়ে হৃদিতার কাছে গিয়ে নরম কণ্ঠে বললেন, আমাকে মাফ করে দে মা, আমার ওদেরকে নিয়ে আসা উচিত হয়নি। আমি ভেবেছিলাম ওরা আসলে আরিয়ানকে মেন্টালি কি করে স্বাভাবিক করা যায় তার বিভিন্ন সাজেশন দেবে। তা না করে উল্টো বেশি টাকা হাসিল করার জন্য আরিয়ানকে জোর করে মেন্টাল হসপিটালে নিয়ে যেতে চেয়েছিল। তুই না থাকলে হয়তো তারা সেটা করেও ফেলতো। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে তুই মাফ করে দে। হৃদিতা মিসেস শাইলাকে জড়িয়ে ধরে বলল, তুমি কেন মাফ চাইছো মামুনি? তুমি যা করেছো ওর ভালোর জন্যই করেছো, এতে আমি দোষের কিছুই দেখছি না। সময়টা ছিল পরন্ত বিকেল। খান মেনশনের পুরো ছাদটা খুব সুন্দরভাবে ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। সবাই আরিয়ান আর হৃদিতার প্রিয় সাদা কালো রং দিয়ে সাজানো। কালো সাদা ফুল আর কালো সাদা বেলুনে পুরো ছাদটা একদম ব্রাইডাল লুক লাগছে। এসব কাজ করেছে আরিয়ানের বন্ধুরা। যখনই ওরা জানতে পেরেছে আরিয়ানের সেন্স ফিরে এসেছে, তখন মহা উৎসাহে পুরো ডেকোরেশনের দোকান তুলে এনে নিয়ে এসেছে খান মেনশনে। খাবার দাবার উপহার আর ফুল নিয়ে খান মেনশনে পুরো ভরে গেছে। ওরাই দায়িত্ব নিয়ে পুরো ছাদ সুন্দরভাবে সাজিয়েছে। আজকে যে আরিয়ানের জন্মদিন। দোস্ত, আরিয়ান দেখলে অনেক খুশি হবে রে। ওর তো এরকম ডেকোরেশন অনেক পছন্দের ছিল। কিন্তু দোস্ত, ও আর আগের মতো কথা বলে না। আমরা এত সুন্দর করে সাজিয়েছি, সেটা দেখার পরও কথা বলবে না। এর থেকে কষ্টের আর কি হতে পারে? সবাই একটা দীর্ঘশ্বাস নিল। আরে তোরা সবাই এরকম নেগেটিভ ভাবনা ভাবছিস কেন? পজিটিভ কিছু ভাব। হয়তো আরিয়ান মুখ ফুটে কিছু বলবে না, কিন্তু মনে মনে ও খুব খুশি হবে। দেখিস, ওর মনটাকে যে আমরা ভালো করতে পারবো, এটাই তো আমাদের কাছে অনেক। সবাই রেহানের কথায় সম্মতি জানালো। তখনই ছাদের দরজা খুলে গেল। আরিয়ানকে একদিকে হৃদিতা আর অন্যদিকে মিসেস শাইলা ধরে নিয়ে এসেছেন। সুদর্শন আর মায়াবী মুখটা অনেকটা শুকিয়ে গেছে। গালের ট্রিম করে রাখা চাপদাড়িগুলো অনেক বড় বড় হয়ে গেছে। চেহারার প্রাণবন্ততা আর উজ্জ্বলতা অনেকটা কমে গেছে। কিছুটা রুক্ষ হয়ে গেছে চেহারা, কিন্তু তাও যেন ওকে একটা রূপকথার রাজকুমারের থেকেও কম মনে হচ্ছে না। অনেকটা বিষণ্ণ রাজকুমার। নীরব ও শান্ত ভঙ্গিতে একধানে নিচের দিকে তাকিয়ে আছে আরিয়ান। সবাই সমস্বরে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ আরিয়ান, হ্যাপি বার্থডে টু ইউ। ম্যানি ম্যানি রিটার্নস অফ দ্য ডে জাস্ট ফর ইউ। বলে সবাই ওপর থেকে ফুলের পাপড়ি ঝরাতে লাগলো আরিয়ানের ওপর। বেলুনগুলো ফুলাতে লাগলো। আরিয়ানকে ঘিরে সবাই মহা উল্লাসে ওকে অভিনন্দন জানাতে লাগলো। হয়তো কোনো কিছুই আরিয়ানের স্বাভাবিক বোধগম্য হচ্ছে না, কিন্তু তাও ওর বন্ধুরা ওকে আগের মতোই স্বাভাবিক ভেবে
সব কিছু উদযাপন করে যাচ্ছে। এটাকেই হয়তো বলে বন্ধুত্ব। রাতের মৃদুমন্দ বাতাসে চারপাশ দোল খেলে যাচ্ছে। সবাই তখনও ছাদের মধ্যে বসে গল্প করছিল। সবাই আরিয়ানকে নিয়ে গল্প, আরিয়ানের বন্ধুত্বের গল্প, তার দুঃসাহসী অ্যাডভেঞ্চার করার গল্প, বন্ধুদের বিপদে এগিয়ে আসার গল্প, তার গান গাওয়ার গল্প, তার তীক্ষ্ণ মেধাসম্পন্ন প্রশংসনীয় রেজাল্টের গল্প, অসাধারণ বুদ্ধিমত্তার বাকবিতণ্ডার গল্প। সব শুনে মিসেস শায়লার বুকটা গর্বে ফুলে উঠল। তার ছেলে যে কি অসাধারণ ছিল সেটা তার থেকে ভালো আর কেউ জানে না। আর যদি ও সুস্থ স্বাভাবিক থাকতো তাহলে এতদিনে আরও অনেক দূরে এগিয়ে যেত। সেটা ভেবে মুহূর্তে ভালো লাগাগুলো মরে গিয়ে এক বিষণ্ণ চাপা আর্তনাদের সৃষ্টি হলো। কান্নার হাত চেপে বসলো তার ওপর। কিন্তু এত কষ্ট করে আরিয়ানের বন্ধুরা হাসি খুশি একটা মুহূর্ত পার করছে, সেটা ভেস্তে দেওয়ার কোনো ইচ্ছে তার হলো না। তাই কান্নাগুলো তিনি চেপেই রাখলেন। অপরদিকে রিদিতার খুব ভালো লাগতে লাগলো বন্ধুদের মুখে আরিয়ানের এত প্রশংসা শুনে। সেই সাথে খুব আফসোস করতে লাগলো সে কেন অতীতে আরিয়ানকে ছেড়ে গিয়েছিল। তার সাথে যদি থাকতো তাহলে আজ হয়তো এত কিছু হতোই না। কিন্তু এতে তারও তো কোনো দোষ ছিল না। সে তো যেতে চায়নি আরিয়ানকে ছেড়ে, তাকে তো জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছিল। সেটা ভেবে প্রগাঢ় এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো ভেতর থেকে। পূর্ণিমার আলো জানালা ঠিকরে ভেতরে প্রবেশ করেছে। আরিয়ানের সাজানো গোছানো পরিপাটি রুমটা আলোয় আলোকিত হয়ে গেছে। রিদিতা আবার নতুন করে আরিয়ানের রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তার মনের মাধুরী মিলিয়ে পরিপাটি করে গুছিয়ে রেখেছে। পুরো রুমটা মোমবাতি দিয়ে সাজিয়েছে। সাদা কালো গোলাপ দিয়ে চারপাশটা ভরে উঠে গেছে। গোলাপের সুন্দর সুঘ্রাণে চারদিক বিমোহিত হয়ে গেল। সেই সুন্দর ঘ্রাণ আর হৃদিতার শরীর থেকে বেরিয়ে আসা মন মাতানো সুঘ্রাণ আরিয়ানকে ভেতরে ভেতরে অস্থির করে তুলেছে। সে দরজার বাইরে থেকে একদৃষ্টিতে তাকিয়ে আছে ফুল সাজিয়ে রাখা হৃদিতার দিকে। এই মেয়েটাকে দেখলেই তার অবচেতন মন একটা নাড়া দিয়ে ওঠে। না বলা অনুভূতিগুলো বেরিয়ে আসতে চায়, কিন্তু কোনো এক কঠিন বাধা সেটাকে আটকে রাখে। শ্রেয়সী একটি ফুলের তোড়া হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আপন মনে আবেগী কণ্ঠে বলতে লাগলো, শুভ জন্মদিন প্রিয় আরিয়ান। অনেক অনেক শুভেচ্ছা আর মনের গহীন থেকে ভালোবাসা তোমার প্রতি। এই দিনে প্রচণ্ডভাবে উইশ করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে তোমার থেকে কখনো আলাদা না করে। তোমাকে ছাড়া সুদীর্ঘ 13টি বছর যে কি কষ্ট করে কাটিয়েছি সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। এই জন্মের জন্য আলাদা হতে চাই না তোমার থেকে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন পরকালেও তোমার সাথে আমাকে সঙ্গী হিসেবে রাখেন। 13 বছর আগে এই দিনেই তোমাকে ছেড়ে আমি চলে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আরিয়ান, আমি ইচ্ছে করে তোমাকে ছেড়ে যাইনি। তুমি যে আমার কাছে কি ছিলে সেটা আমি তোমার থেকে দূরে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু আজ আবার তোমার হৃদয় তোমার কাছে ফিরে এসেছে। কিন্তু কথা দিচ্ছি আরিয়ান, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যদি আমাকে না চিনতে পারো, মেনে না নিতে চাও, তবু আমি তোমাকে ছেড়ে যাব না, প্রমিস। আরিয়ান কথাগুলো এক মনে শোনার পর একদম স্তব্ধ হয়ে গেল। তার মনের ভেতর উত্থাল পাতাল হলে শুরু হলেও বাইরে সেটা একদম প্রকাশ পেল না। সে নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করলো। অপরদিকে হৃদিতা ফুলের তোড়াটা ফুলদানিতে সাজিয়ে রেখে আরিয়ানের কথা মনে হতেই তাকে রুম থেকে বেরিয়ে খুঁজতে বেরোলো। সারা বাড়িতে তাকে কোথাও খুঁজে না পেয়ে অবশেষে একা একা ছাদে চলে গেল। ঘণ্টাখানেক আগেও ছাদটা লাইটিং করা ছিল, আলোকসজ্জা আর ফুলে ফুলে সজ্জিত ছিল চারপাশ। কিন্তু এখন সেগুলো সরিয়ে দেওয়াতে সেখানে কেবল আবছা পূর্ণিমার আলো জায়গা করে নিয়েছে। হৃদিতা আরিয়ানের নাম ধরে ডাকতে ডাকতে ছাদের ভেতরে প্রবেশ করলো। চারপাশে চোখ বুলিয়ে কাউকে দেখতে না পেলেও ছাদের এক কোণে একটা পুরুষ অবয়ব দেখতে পেয়ে থমকে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই অবয়ব। তীব্র বাতাসে তার পরনের শার্ট এবং চুল উঠছে, ডান হাতে একটা বস্তু ধরে রাখা। হৃদিতা কতক্ষণ থমকে দাঁড়িয়ে রইল সেদিকে তাকিয়ে। তারপর ধীরে ধীরে সাহস করে সে অবয়বটির পেছনে গিয়ে দাঁড়ালো। মানুষটিকে সেটা চিনতে হৃদিতার বাকি রইল না। সে পুরুষ অবয়বটির পিঠে শান্তভাবে হাত রেখে কোমল কণ্ঠে ডেকে উঠল, আরিয়ান। শব্দটি কর্ণগোচর হতেই অবয়বটি থমকে গেল যেন। কিয়ৎক্ষণ নড়ে চড়ে উঠে নিজেকে ধাতস্থ করে নিল সে। এরপর অতি শান্তভাবে কাঙ্ক্ষিত মুখটির দিকে তাকালো। ভেতরের তীব্রতর হৃদস্পন্দন আর এলোমেলো ঝড় কোনোটাই বুঝতে দিল না বাইরের ভাবভঙ্গিতে। শুধু পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে থাকা সুশ্রী রমণীটির দিকে। অপরদিকে হৃদিতা আরিয়ানের অবস্থা দেখে শিউরে উঠল। আরিয়ানের চোখ দুটো রক্ত লাল হয়ে আছে, মুখটা কেমন ফ্যাকাশে আর রক্তশূন্য হয়ে আছে। চেহারায় যেন প্রাণের স্পন্দন নেই।
তার ডান হাতের দিকে তাকিয়ে আরেক দফা চমকে উঠল রিদিতা। দামি অ্যালকোহলের বোতল তার ডান হাতে, শরীর থেকে সেটার গন্ধ ভেসে আসছে। রিদিতা আরিয়ানের দিকে ছলছল ও আহত দৃষ্টিতে পলকহীনভাবে তাকিয়ে রইল, কিন্তু আরিয়ান নির্বিকার আর নির্জীব ভঙ্গিতে তাকিয়ে রয়েছে। রিদিতা ঠোঁট উল্টে কান্নার স্বরে বলল, এটা তোমার হাতে কি করে এলো আরিয়ান? কেন তুমি এসবে আবার হাত দিয়েছো? যেখানে আমি এবং পরিবারের সবাই দিনরাত পরিশ্রম করে তোমাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাচ্ছি, সেখানে কেন তুমি নিজেকে তিল করে ধ্বংস করতে চাইছো? তুমি তো কখনো এমন ছিলে না আরিয়ান, তাহলে হঠাৎ করে তোমার কি হয়ে গেল? কেন নিজের সাথে সাথে আমার এবং তোমার মায়ের জীবনের সাথে এমনটা করছো? জবাব দাও আরিয়ান, জবাব দাও। আরিয়ানের শার্টের কলার ধরে কান্না করতে করতে কথাগুলো বলল রিদিতা। তার কান্না ক্ষতবিক্ষত করে দিচ্ছে আরিয়ানের হৃদয়কে, কিন্তু সেটা সে কোনোভাবেই প্রকাশ করছে না। চোখের পানি আটকানোর আপ্রাণ চেষ্টা করে একসময় সফল হলো সে। সামনে রমণীটি যে তার ছোট্টবেলার সেই সাথী, তার হৃদয়ে অজানা অনুভূতির ঢেউ খেলানো বহু প্রতীক্ষিত সেই নারী, সেটা সে অনেক আগেই বুঝতে পেরেছে। কিন্তু সে কোনোভাবেই তার ধ্বংসপ্রাপ্ত জীবনের সাথে অব্যক্ত অনুভূতির হৃদয়হরণী মায়াবতীকে জড়াতে চায় না। নির্বিকার ও শান্ত দৃষ্টিতে রিদিতার দিকে তাকিয়ে থাকতে থাকতে দুই হাত দিয়ে তার শার্টের কলার থেকে রিদিতার হাত দুটো ছাড়িয়ে নিল আরিয়ান। রিদিতাকে অবাক করে দিয়ে তার দু হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলো গুজে দিয়ে এক মনে একদম তার মুখের সামনে নিজের মুখ এগিয়ে নিল আরিয়ান। তীক্ষ্ণ অথচ কোমল চোখ দিয়ে রিদিতাকে প্রাণ ভরে দেখতে লাগলো সে। মুহূর্তের পর মুহূর্ত, মিনিটের পর মিনিট কেটে যায়, কিন্তু সেই চোখের পলক নড়ে না, যেন অনন্তকাল এই চোখের দিকে তাকিয়ে থাকতে পারবে আরিয়ান। রিদিতাও গভীর আবেগে আরিয়ানের চোখ দুটোতে তাকিয়ে রইল। চাঁদের আলো পড়ে রিদিতার মায়াবী মুখটাতে আরও কয়েকগুণ মায়াবী করে তুলেছে। আরিয়ান কেমন একটা অজানা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। বাতাসে বেখেয়ালিভাবে উঠতে থাকা রিদিতার সামনের চুলগুলোকে কানের পিঠে গুজে দিয়ে আবারও শান্ত হয়ে তাকালো রিদিতার পানে। দীর্ঘক্ষণের নীরবতা ভঙ্গ করে আরিয়ান ক্ষীণ ও কোমল কণ্ঠে বলতে লাগলো, আমার ব্যথিত জীবনের একমাত্র সুখের আভাস ছিল এক ছোট্ট বালিকা, যার একটুখানি সঙ্গ, একটুখানি হাসির ঝলক আমাকে কষ্টের রাজ্য থেকে সুখের রাজ্যে নিয়ে যেত, যাকে ঘিরে আমার ছোট্ট বালক মনের ছোট্ট পৃথিবী বিরাজমান ছিল। কিন্তু কে জানতো নিয়তি সব কিছুর মতো সেই ছোট্ট ছেলেটির কাছ থেকে তার একমাত্র সুখের অধিকারকেও কেড়ে নিবে। তাকে হারিয়ে ভীষণ একা হয়ে পড়ে সেই ছোট্ট বালক। অনুভূতিহীন আর নির্জীব হয়ে কাটাতে থাকে বছরের পর বছর, নিজেকে শক্ত করে সব কিছুর সাথে মানিয়ে নিতে থাকে, কিন্তু সেই অনুভূতি শূন্য হৃদয়ে কখনো ভালোবাসার ফুল ফোটেনি। তবে তার অবচেতন মন যে সেই অতীত থেকে তার প্রতীক্ষার প্রহর গুনে যাচ্ছে, সেটা কে জানতো? নিয়তির পরিক্রমায় সেই কাঙ্ক্ষিত মানুষটি এলো ঠিকই, কিন্তু ভুল সময়ে পদার্পণ ঘটল তার জন্য। বহু প্রতীক্ষিত মানুষটা আর যে তার স্বপ্নের রাজকুমার হয়ে নেই, সে ভেঙে চড়ে গিয়েছে আরও অনেক আগেই। সেখান থেকে পুনরায় স্বাভাবিক হওয়ার আর কোনো রাস্তা নেই। সে পারবে না তার অভিশপ্ত জীবনের সাথে ফুলের মতো একটা জীবনকে জড়িয়ে নিতে। সে পারবে না তার ভালোবাসার মানুষটিকে যন্ত্রণাময় জীবনের সাথে বেঁধে নিতে। একটানা কথাগুলো বলে থামলো আরিয়ান। রিদিতা এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কথাগুলো বোধগম্য হতে তার বেশ কিছুক্ষণ সময় লাগলো। যখনই কথাগুলোর মর্মার্থ তার মস্তিষ্ক যথাযথভাবে বুঝতে পারল, তখন সে দৃঢ় বিশ্বাসের সাথে অকপটে বলে উঠল, সেই ছোট্ট বালকের পূর্ণবয়স্ক রূপ কি আদৌ জানে? সেই ছোট্ট বালিকা সেই ছোট্ট থেকে এখন পর্যন্ত তারই প্রতীক্ষায় দিবারাত্রি যাপন করেছে। কতটা ব্যাকুল হয়ে সে হাজার মাইল দূরত্ব পাড়ি দিয়ে তার প্রিয় মানুষটার কাছে ফিরে এসেছে। সে কেবল সুস্থ স্বাভাবিক আরিয়ানের সঙ্গী হতে আসেনি, সে শুধুমাত্র আরিয়ানের জন্য এসেছে। আমি শুধু চেয়েছি তোমায় আরিয়ান, শুধুমাত্র তোমায়। তা সে ভেঙে চুরে যাওয়া আরিয়ানই হোক না কেন, সে সব অবস্থায় আমরণ তার সঙ্গী হতে রাজি আছে। তার যন্ত্রণাময় জীবনটাকে ফুলের সুবাসে ভরে দিতে সে তার নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে। এখন সে চায় যুগের পর যুগ তার প্রিয় মানুষটার হাতে হাত রেখে আজীবন পথ চলতে। সে অধিকার কি সে পাবে না? রিদিতার কথাগুলো শুনে আরিয়ান একদম স্তব্ধ হয়ে গেল। তার মস্তিষ্ক হঠাৎ কোনো উত্তর খুঁজে পেল না।
হঠাৎ সে আরও 2 কদম এগিয়ে যেতেই রিদিতা পড়ে যেতে নিলেই আরিয়ান তাকে তার কোমর জড়িয়ে ধরে একদম বুকের সাথে মিশিয়ে নিল। রিদিতা আরিয়ানের বুকে পরম শান্তিতে মুখ গুজে রইল। ধীরে ধীরে সে আরিয়ানের হাতে থাকা অ্যালকোহলের বোতলটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল ছাদের মেঝেতে। সশব্দে সেটা ভেঙে গেল, কিন্তু আরিয়ানের সেদিকে কোনো হেলদোল নেই। সে স্তব্ধ হয়ে হৃদয়ের গাঢ় অনুভূতিগুলোর সাথে পাল্লা দিয়ে চলেছে। রিদিতা স্পষ্ট আরিয়ানের হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হওয়ার আওয়াজ শুনতে পেল। সঙ্গে সঙ্গে মুখে প্রসন্ন ও স্বস্তির হাসি রেখা ফুটে উঠল রিদিতার। আরিয়ানের হৃদস্পন্দন যেন প্রচণ্ড উল্লাসের সাথে সাথে রিদিতাকে বলছে, আমি শুধু চেয়েছি তোমায়। মিসেস আনিকা রায়হান আর মিস্টার রায়হান শাহরিয়ার ড্রয়িং রুমে বসে আলোচনা করছিলেন। তাদের আলোচনার টপিক হলো আদনান এবং রিদিতা। আদনানের পাগলামি দিন দিন বেড়েই চলেছে, কোনোভাবেই ওকে সামলানো যাচ্ছে না। এখন কি করি বলো তো? ছেলেটা আমার পুরো পাগল হয়ে গেছে, কিছুতেই কারো কোনো কথা শুনতে চাইছে না। পরশুর ফ্লাইটেই ও বেজিতে যেতে যাচ্ছে, আর আমি নিশ্চিত ও যদি এখন বিজিতে যায় তাহলে কোনো না কোনো একটা ঝামেলা বাঁধিয়ে আসবে। আর আরিয়ানের অবস্থাও পুরোপুরি ভালো নয়। এই অবস্থায় এখানে গিয়ে একটা হাঙ্গামা করলে সেটা খুব খারাপ ব্যাপার হয়ে যাবে। তুমি প্লিজ সে করেই হোক না কেন ওকে আটকাও। কথাগুলো মিসেস আনিকা রায়হান বলছেন রায়হান শাহরিয়ারের উদ্দেশ্যে। মিস্টার রায়হান শাহরিয়ার চিন্তিত ভঙ্গিতে মাথা থেকে হাত নামিয়ে বললেন, আমি কি করব বলো? ও কি আমার কোনো কথা শুনে? একমাত্র ছেলে, তাই কড়া করে কিছু বলতেও পারি না। তুমি বরং ওকে বিজনেসের কাজে কিছুদিনের জন্য দূরে কোথাও পাঠিয়ে দাও। অত্যন্ত 1 মাস যেন বিজিতে যেতে না পারে, ততদিন নিশ্চয়ই আরিয়ানের পুরোপুরি ভালো হয়ে যাবে। ভাগ্য ভালো, সামার ভ্যাকেশনের জন্য রিদিতার ইউনিভার্সিটির প্রায় 1 মাসের জন্য বন্ধ দিয়ে দিয়েছে, তাই আমাকে আর এক্সট্রা করে ছুটি নিতে হয়নি। ছুটি শেষ হলে রিদিতাকে বুঝিয়ে আবার এখানে নিয়ে আসতে পারবো। মিস্টার রায়হান শাহরিয়ার কিছুক্ষণ ভেবে সম্মতি জানালেন মিসেস আনিকা রায়হানের কথাই। তখনই আদনান বাড়িতে ফিরে আসলো। আদনানকে দেখেই মিস্টার রায়হান শাহরিয়ার তড়িঘড়ি করে বলে উঠলেন, আদনান দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আদনান থমকে দাঁড়িয়ে পড়ে নির্বিকার ভঙ্গিতে বলল, বলো ড্যাড। আমাদের বিজনেসের নিউ ডিলের কাজে তোমাকে 1 মাসের জন্য রাজধানী অটোয়াতে যেতে হবে। আদনান কোনো কিছু না ভেবে সোজাসাপটা না করে দিল, আর এটাও জানিয়ে দিল যে পরশু তার ফ্লাইট, সে এখন আর কোনো কাজ করতে পারবে না। মিস্টার রায়হানও কম যান না, মুহূর্তের মধ্যেই ছোটোখাটো একটা হার্ট অ্যাটাকের অভিনয় করে ফেললেন। এতে আদনান সত্যি সত্যি ভয় পেয়ে গেল। মিসেস আনিকা রায়হান বুঝলেন যে এটা তার স্বামীর নাটক, তাই তিনি মনে মনে অনেক হাসলেন, তবে বাইরে এমনভাবে দেখালেন যেন তিনি খুব উত্তেজিত ও অস্থির হয়ে গেছেন। আদনান দুটো তাদের পারিবারিক ডাক্তারকে কল করলো। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে পড়লেন। ডাক্তারকে ইশারা ইঙ্গিতে নিজের অভিনয়ের কথা বুঝিয়ে দিয়ে মিস্টার রায়হান দ্রুত হাত করে নিলেন। প্রথমে ডাক্তার অবাক হয়ে গেলেও পরবর্তীতে বুঝতে পারলেন এটা মিস্টার রায়হানের নতুন কোনো নাটক। এর আগেও অনেক বেকায়দা পরিস্থিতিতে পড়ে এমন নাটক তিনি করেছেন। বেশ কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণের নাটক করে মনে মনে এক চোট হেসে বেশ ভাবসাব নিয়ে তিনি ইংরেজিতে গম্ভীর কণ্ঠে বললেন, সে এখন খুব অসুস্থ হয়ে পড়েছে। এই অবস্থায় তার সম্পূর্ণ বেড রেস্ট প্রয়োজন। এখন তাকে কোনো ধরনের প্রেশার দেওয়া যাবে না, না হলে আবার এরকম হার্ট অ্যাটাক হয়ে গেলে তাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। মিসেস আনিকা রায়হান সুযোগ পেয়ে অস্থির কণ্ঠে বলে উঠলেন, দেখেছ আদনান, হঠাৎ করে তোমার বাবার কি হয়ে গেল? তাকে আর প্রসার দিও না, সে যা বলে তাই শোনো। তোমরা বাবার এই অবস্থায় বিজনেসের কাজ কিছুতেই করতে পারবে না, অথচ নিউ ডিল আমাদের জন্য খুব জরুরি। তোমাকে এখন দায়িত্ব নিয়ে 1 মাসের জন্য অটোয়া গিয়ে কাজটা করতে হবে, আর তোমার বাবাকে দেখাশোনার জন্য তো আমাকে বাসায় থাকতে হবে, তাই আমি ওই মুহূর্তে যেতে পারবো না সেখানে। তুমি প্লিজ মানা করো না। আদনানের প্রচণ্ড মন খারাপ হয়ে গেলেও বাবার অসুস্থতার কথা ভেবে সে রাজি হয়ে গেল। বাবা মাকে রিদিতার মতোই সে অসম্ভব ভালোবাসে, তার জন্যে তাদের কোনো ক্ষতি হয়ে গেলে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। তাদের খুশির জন্য সে সব কিছু করতে পারে। আদনান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওকে ঠিক আছে, আমি রাজি, কিন্তু কাজ শেষ হলে আমি সোজা বিডিতে চলে আসব। বলেই বাবাকে কয়েক মুহূর্ত দেখে আর তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে সে ফ্রেশ হতে রুমে চলে গেল।
আদনান রুমে চলে যেতে তিনজনের মধ্যে একটা হাসির রেশ বয়ে গেল। যতটা সম্ভব হাসিটা নিয়ন্ত্রণ করে সবাই থামলো। আদনানের মতো একটা বুদ্ধিমান ছেলেকে এভাবে বোকা বানাতে পেরে মিস্টার রায়হান নিজেকে নিয়ে বেশ গর্ববোধ করলেন। আদনান যতই বুদ্ধিমান হোক না কেন, তার বাপ তো তিনি। ডাক্তার হাসতে হাসতে ইংরেজিতে বলে উঠলেন, এই বয়সেও আপনার ছেলে মানুষই একদম গেল না মিস্টার রায়হান। তুমি আমার লাগেজ কেন গোছাচ্ছ আরিয়ান? কারণ তুমি আজই কানাডায় ব্যাক করছো রিদি। আরিয়ানের কথাই হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল রিদিতা। অপরদিকে আরিয়ানের সেদিকে যেন কোনো ভ্রুক্ষেপ নেই। রিদিতার লাগেজ পুরোটা বিছানো শেষ হলে সে পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। রিদিতা এখনো অবাক হয়ে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ রিদিতা শক্ত হয়ে কাটখাট গলায় বলল, আমি কোথাও যাচ্ছি না আরিয়ান, তোমাকে ছেড়ে, বাবা আর মামুনিকে ছেড়ে, এই দেশ ছেড়ে আমি কখনো কোথাও যাব না। আরিয়ান শক্ত মুখে রিদিতার মুখের পানে তাকালো। এক হাতে রিদিতার হাত এবং অন্য হাতে লাগেজ ধরে টানতে টানতে রুমের বাইরে চলে এলো। রিদিতা ছটফট করছে আরিয়ানের শক্ত বাহুর বেষ্টনী থেকে নিজেকে মুক্ত করার, কিন্তু কিছুতেই সে পাচ্ছে না। আমার খুব কষ্ট হচ্ছে আরিয়ান। রিদিতার করুণ স্বরের বাক্যটি কর্ণগোচর হতেই থমকে গেল আরিয়ান। বুকের মাঝে অদৃশ্য ব্যথা অনুভব হলেও অনেক কষ্টে সেটাকে দমন করলো সে। চোখ বন্ধ করে সম্ভাব্য আগত অশ্রুটাকে নিদারুণ কষ্টে নিবারণ করলো সে। এই মুহূর্তে তাকে দুর্বল হলে চলবে না। রিদিতার ভালোর জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য হলেও তাকে কঠোর হতে হবে। নিজেকে ধাতস্থ করে রিদিতার হাতটা নিজের শক্ত হাতের বেষ্টনী থেকে মুক্ত করলো আরিয়ান। ভেতরের কোমর রূপটা দেখাতে না চাইলেও রিদিতার প্রতি নির্দয় আচরণ করতে পারলেন না সে। রিদিতার মায়াবী মুখটা নিজের দুহাতের আজলায় নিয়ে শান্ত ও সংযত কণ্ঠে সে বলতে লাগলো, তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো রিদি, তাহলে আজকে সেটার প্রমাণ দাও। ফিরে যাও তুমি তোমার নিজ গন্তব্যে। আমার প্রতি সমস্ত মায়ার টান ভুলে যাও। কোনো ধরনের পিছুটান রেখো না, দয়া করে। রিদিতা কিছুক্ষণ ছলছল দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে থেকে হঠাৎ শক্ত কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আরিয়ান। আরিয়ান কিছু বলতে নেবে তার আগেই মিসেস শায়লা সেখানে এসে উপস্থিত হলেন। লাগেজ সহ আরিয়ান এবং রিদিতাকে এভাবে দেখে তিনি আশ্চর্য হয়ে বললেন, এখানে কি হচ্ছে? তোরা দুজন লাগেজ নিয়ে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? রিদিতা দ্রুত মিসেস শায়লাকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে উঠল। ভাঙা ও কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, তোমার ছেলে আমাকে তার এবং তোমাদের জীবন থেকে তাড়িয়ে দিচ্ছে মামুনি। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, কখনো না। জেদ করো না রিদি। এখানে এভাবে আমার কাছে পড়ে থাকলে তোমার জীবনে কিচ্ছু হবে না। তোমার সম্ভাবনাময় ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কানাডায় তোমার একটা সুন্দর আর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সেসব ছেড়ে আমার মতো ব্যর্থ এক পুরুষের জীবনে পড়ে থাকলে তোমার জীবনে কিছুই হাসিল হবে না। প্লিজ বোঝার চেষ্টা করো রিদি। রিদিতা জেদ দেখিয়ে বলল, কোনো কিছু বুঝতে চাই না আমি আরিয়ান। আর তুমি ব্যর্থ পুরুষ নও। এখনো তোমার সামনে সুযোগ আছে ব্যর্থতাকে ঠেলে দিলে আবারও ঘুরে দাঁড়িয়ে সফল হওয়ার। আমি এখানে তোমাকে ভালোবেসে আজীবন পড়ে থাকতে চাই। জীবনে আমার আর কিছুই চাই না। আরিয়ান কিছু বলতে নেওয়ার আগেই মিসেস শায়লা বলে উঠলেন, ওকে এভাবে পাঠিয়ে দেওয়াটা ঠিক হবে না আরিয়ান। আগে ওর খালামণি আসুক, তারপর কথাবার্তা বলে একটা ব্যবস্থা নেওয়া যাবে। এখন তুমি ওর সাথে জোর জবরদস্তি করো না। মিসেস শায়লার কথা শুনে হঠাৎ অতীতের স্মৃতিরা পুনরায় হানা দিল আরিয়ানের মস্তিষ্কে। তার মনে পড়ে গেল তার বাবার সাথে তার মায়ের ঝগড়াঝাটি, তার বাবার কষ্টের মুহূর্তগুলো এবং সেই সাথে তার বাবার করুণ মৃত্যুর দৃশ্য। সেসব স্মৃতির মাথায় আসতেই আরিয়ানের মাথায় রক্ত উঠে গেল। সমস্ত কিছু রাগ মিসেস শায়লার উপরে গিয়ে পড়ল তার। স্থান কাল ভুলে মায়ের উপর চড়াও হয়ে উঠল সে। খিটখিটে মেজাজ নিয়ে তীব্র গলায় আরিয়ান বলতে লাগলো, আপনি আমার আর রিদির কোনো ব্যাপারে কথা না বললেই আমি খুশি হব। মিসেস খান, আপনি আমার জীবনে যেমন বরাবর শূন্যস্থান হিসেবে ছিলেন, আজীবন তেমনই রয়ে যাবেন। আপনার কোনো ভূমিকা আমার জীবনে না পড়ুক, সেটাই আমি চাই। অন্তত অতীতের বিষ ছায়ার মতো যেন কোনো প্রভাব আর না পড়ে। কথাগুলো বলেই রিদিতাকে সিঁড়ি ধরে টানতে টানতে নিয়ে চলল আরিয়ান। রিদিতা চিৎকার করে কান্না করতে করতে আরিয়ানকে থামতে বলছে, কিন্তু সে যেন আজ নির্দয় খোলসে আবৃত হয়ে করেছে নিজেকে। বুকে পাথর চেপে রিদিতার কোনো কথা না শুনে সে তার মতো করে রিদিতাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাসায় তখন ডক্টর রেজা চৌধুরীও ছিলেন না, তাই বাধা দেওয়ার মতো আর কেউই ছিল না।
অপরদিকে সিঁড়ির একপাশে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন মিসেস শায়লা। তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। নিজেকে আজ খুব নিঃস্ব এবং অপরাধী মনে হচ্ছে। স্বামীর সাথে সাথে ছেলেটাকে বুঝি আজীবনের জন্য হারিয়ে ফেললেন তিনি। রিদিতার ফ্লাইট বুকিং করে তাকে নিয়ে জোর করে এয়ারপোর্টে আসলো আরিয়ান। পুরোটা রাস্তা রিদিতার শত আকুতি মিনতি আর চোখের পানি কঠোর হৃদয়ে উপেক্ষা করেছে সে। বুকটা ভেতরে ভেঙে চুরে চুরমার হয়ে গেলেও বাইরে সেটা বিন্দুমাত্র প্রকাশ করেনি আরিয়ান। একটা কঠোর খোলসে নিজেকে পাথরের মতো শক্ত রেখেছে সে। ফ্লাইটের সময় ঘনিয়ে আসতে থাকলেও রিদিতাকে জোর করেও পাঠানো যাচ্ছে না। কান্না ভেজা কণ্ঠে রিদিতা বারবার বলে উঠছিল, প্লিজ এতটা নির্দয় হয়েও না আমার প্রতি আরিয়ান। এতগুলো বছর হাজারো কষ্ট বুকে চেপে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। শত বাধা বিপত্তি পেরিয়ে হাজার মাইল পাড়ি দিয়ে তোমার কাছে ছুটে এসেছি। আজ আমাকে আবার সেই দুঃসাহস যন্ত্রণার মাঝে ঠেলে দিও না। আরিয়ান রিদিতার হাত নিজের মাথায় নিয়ে বলল, তোমাকে আমার ভালোবাসার কসম রিদি, তুমি আজকে চলে না গেলে আমাকে চিরতরে হারাবে। শিউরে উঠে মুখ চেপে ধরল রিদিতা। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থেকে রক্তিম বর্ণ অশ্রুসিক্ত চোখগুলো নিয়ে ধীরে ধীরে পেঁচাতে থাকলো সে। আরিয়ান লাগেজ সহ তাকে এয়ারপোর্টের ভেতরে পৌঁছে দিয়ে আসে। একটা বারও রিদিতার চোখে চোখ রাখেনি সে। এক প্রকার দৌড়ে দ্রুত এয়ারপোর্টের ভেতর থেকে বাইরে আসে আরিয়ান। এয়ারপোর্টের বাইরে এসেই এতক্ষণে চেপে রাখা বিষাক্ত কান্নাটা আর চেপে রাখতে পারল না সে। স্থান কাল ভুলে হাঁটু গেড়ে বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল আরিয়ান। তার বুক ফাটাক আর্তনাদ মিশ্রিত কান্নায় চারপাশের সবাই থমকে যায়, কিন্তু এতে তার যেন কোনো ভ্রুক্ষেপই হয় না। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড যেন বের করে নেওয়ার মতো বিষাক্ত আর চরম যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে তার। এই কষ্ট থেকে সারা জীবনেও নিস্তার নেই যার। অনেকগুলো মুহূর্ত কেটে যাওয়ার পর হঠাৎই পিঠে কারো স্পর্শ টের পেল আরিয়ান। রক্তবর্ণ চোখজোড়া খুলে দেখতে পেল রেহান, শান্ত ও তন্ময়কে। দ্রুত চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করার মত্ত হলো সে। রেহান শান্ত কণ্ঠে বলল, কেন করলি এমনটা? কেন নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে কাছে পেয়েও এতটা দূরে সরিয়ে দিলি? কি করে এতটা নিষ্ঠুর হলি তুই? শান্ত আরিয়ানের কাছে হাঁটু গেড়ে বসে সহমর্মিতার সাথে বিশোদিত কণ্ঠে বলল, তোর কষ্টটা আমি বুঝতে পারছি আরিয়ান, কিন্তু তুই এভাবে রিদিতাকে দূরে ঠেলে না দিলেও পারতি। মেয়েটাকে তোকে অসম্ভব ভালোবাসে। তন্ময় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সত্যিকারের ভালোবাসা সহজে কেউ পায় না দোস্ত, আর তুই সেটা পেয়েও তাকে এভাবে দূরে সরিয়ে দিলি। অবশ্য দূরে সরানোর কারণটা আমরা জানি, এই জন্য তোকে দোষও দিতে পারছি না, কিন্তু মনে হচ্ছে তোর মতো হতভাগা বুঝি এই দুনিয়াতে আর কেউ নেই। আরিয়ান হঠাৎ অনুভূত হচ্ছে সে ভুল করে ফেলেছে, বিশাল বড় কোনো ভুল করে ফেলেছে। রীতির ভালো দিকটা ভাবতে গিয়ে মেয়েটার মনের অবস্থাটা একটা বারও ভাবল না সে। রীতিকে ছাড়া সে কোনোদিনই ভালো থাকতে পারবে না, কিন্তু নিজের জীবনের পরোয়া করতে চায়নি সে। তবে এখন কেমন যেন অদম বন্ধ অনুভূতি হচ্ছে তার। অক্সিজেনটা কেমন যেন বিষাক্ত লাগছে হঠাৎ। মনে হচ্ছে এখনই নিঃশ্বাস আটকে মরে যাবে সে। হঠাৎ সবকিছু ফুলে নিজের হৃদয়ে চাওয়াটাকে প্রাধান্য দিল সে। পাগলের মতো এয়ারপোর্টের ভেতরে ছুটে যেতে নিলেই দুজন সিকিউরিটি গার্ড তাকে আটকে দিল। সে চিৎকার করে রিদি রিদি বলে বলে ডাকছে। দু চোখ বেয়ে অজস্র নোনা জল গড়িয়ে পড়ছে, কিন্তু কিছুতেই ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না। হঠাৎ বিমান উড্ডয়নের ঘোষণা হতেই সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেল সে। সিকিউরিটি গার্ড দুজন তাকে টেনে বাইরে নিয়ে এসে রেখে যায়। রেহান, শান্ত, তন্ময় আরিয়ানকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আরিয়ান পলকহীন দৃষ্টিতে উড়ে যাওয়া বিমানটার পানে রক্তিম ও অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। নিজেকে তার কেমন প্রাণবন্ত অনুভূত হচ্ছে। পৃথিবীর অন্ধকার লাগতে শুরু করেছে। হঠাৎ তিন বন্ধুকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল সে। 6 মাস পর এই প্রথম দ্বিতীয়বারের দফায় কান্না করছে সে। পুরুষ মানুষের এতটা হৃদয় বিদারক কান্না দেখে আশেপাশের অবস্থানরত অনেকে হতভম্ব হয়ে গেছে। আরিয়ান চিৎকার করে করে বলতে লাগলো, আমার এদিকে এনে দে তোরা, দোহাই লাগে এনে দে তোরা, ওকে তোরা চলে যেতে দিস না। আমি ওকে দূরে ঠেলে দিয়ে ভীষণ বড় ভুল করেছি। আমি ওকে ছাড়া মরে যাব। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে এবার সত্যি সত্যি মরে যাব। তিন বন্ধু যখন ওকে সামলাতে ব্যস্ত, তখনই এয়ারপোর্টের ভেতর থেকে বেগুনি রঙের লং ফ্রক পরিহিতা হৃদিতাকে অশ্রুসিক্ত নয়নে গুটি গুটি পায়ে এবং ভয়ার্ত চাহনিতে লাগেজ নিয়ে এগিয়ে আসতে দেখল তারা। আরিয়ান তখনও মুখ বুজে হাউমাউ করে কেঁদে চলেছে। হঠাৎ তিন বন্ধুকে চুপ হয়ে যেতে দেখে আরিয়ান ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো।
মুহূর্তে যেন গ্রীষ্মের প্রচণ্ড রোদ্দুরের মাঝে এক পশলা বৃষ্টির মতো শীতল হয়ে গেল তার হৃদয়। অসহ্য যন্ত্রণাদায়ক ব্যথাটা নিমেষেই কমে গিয়ে সেখানে প্রগাঢ় শান্তি ও সুখ এসে ভর করল। পুরো দেহ মন অদ্ভুত আনন্দ ও খুশিতে মুহূর্তে জন্মনিয়ে উঠল। হৃদস্পন্দন লাগাতার স্পন্দিত হতে লাগলো। মুখে প্রশস্ত এক হাসির রেখা ফুটে উঠল। যে সে কোনো কিছু না ভেবে দ্রুত এক দৌড়ে সবার সামনে রিদিতাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলে সে কোথাও হারিয়ে যাবে। এতটা শক্ত করে জড়িয়ে ধরল যে রিদিতার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। প্রচণ্ড খুশিতে আরিয়ান অস্পষ্ট স্বরে বলে উঠল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।